মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা এসছো চ্যাট বক্সে যে তোমাদের রোল আর নামটা একটু লিখে দাও। শুনতে পেয়েছো? শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু চ্যাট বক্সে নাম এবং রোলটা লিখো। সময় পেলে নাম ডাকবো, কেমন? জান্নাতুল জারা, এত বড় করে নাম লেখার দরকার নাই। হ্যাঁ, জান্নাতুল জারা জান্নাতুল লিখলেই হবে। একবারে মানে একদম রোল আর নামটা যেন দেখা যায়, এভাবে ছোট নামটা দেওয়ার কথা ছিল আর কি সবার। তোমরা একটু ভিডিও অন করো, ভিডিও অন করো। হ্যাঁ, আরো কয়েকজন আসলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তোমরা ভিডিও অন করো। সুনেহা, সুনেহরা প্রথম করলাম, থ্যাংক ইউ। বাকিরা একটু ভিডিও অন করো প্লিজ, ভিডিও অন করো। সাদিকা, কেমন আছো তোমরা? দেখলে চেহারাটা দেখলে ভালো লাগে আর কি, ক্লাস নিতেও কিন্তু ভালো লাগে। অসুবিধা নাই, আমি তো, তোমরা একটু অন করো ভিডিওটা, ভিডিওটা অন করো। বাকিরা শুনতে পাচ্ছো? ভিডিও অন করো। ভিডিও অন করো, ছবি দিয়ে হবে না, ভিডিও অন করো। রিতিকা হাসান, শুধু রিতিকা লিখবে, শুধু রিতিকা। সবাই একটু ভিডিও অন করো, আমরা ক্লাস শুরু করে দিব, আমরা স্ক্রিন শেয়ার দিব, তার আগে একটু ভিডিওটা অন করো। আচ্ছা, আমাদের সেকেন্ডারি উঠে যে চ্যাপ্টার গুলো পড়া হয়েছে, আর বিশেষ করে এই কাছাকাছি সময়ের মধ্যে যেই চ্যাপ্টার গুলো আমরা নিয়ে আলোচনা করেছি, যেই চ্যাপ্টার গুলোর উপর, সেই চ্যাপ্টার গুলো একটু সুন্দর করে দেখবে, কেমন? আমি বারবার বলছি যে যে কোনো ভাবে মূল্যায়ন করা হবে, আহ তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, তো আমরা আজ গত লেকচার পর্যন্ত আমরা যেই চ্যাপ্টারটা পড়ছিলাম, জীব প্রযুক্তি, হ্যাঁ, 11 অধ্যায় বা চ্যাপ্টার 11 পড়ছিলাম। সেই 11 চ্যাপ্টারের উপর কিছু প্রশ্ন আজকে আলোচনা করব আমরা। তোমরা দেখবে যে বিভিন্ন বছরে, হ্যাঁ, বিভিন্ন সালে ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, আমি বারবারই কিন্তু এক কথা বলে যাচ্ছি। তো কোশ্চেন গুলো একটু দেখবে, আজকে কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব, তাহলে বুঝতে পারবা কিভাবে কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে না? আচ্ছা, অধ্যায় 11 জীব প্রযুক্তি, লেকচার 26। আজকে লেকচারটার উপর যে প্রশ্নগুলো আলোচনা করব, গত লেকচার পর্যন্ত অর্থাৎ 17টা লেকচার ছিল এটার উপরে। আজকে এই চ্যাপ্টারের উপর 18 পর্ব, এবং আমরা মূলত আজকে আলোচনা করব কিছু সৃজনশীল প্রশ্নের উপর। হ্যাঁ,
সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কিত কিছু আলোচনা আজকে করব। প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আমাদের সামনে, সৃজনশীল একটি প্রশ্ন। এটা ঢাকা বোর্ড 2019-এ আসছিল। প্রশ্নটা একটু খেয়াল করি। বাংলাদেশে সংক্রামক রোগের তুলনায় ডায়াবেটিসের প্রকোপ বেশি, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাপ্ত ইনসুলিন ডায়াবেটিসে সৃষ্ট জটিলতা অনেকটা কমায়। আমরা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা সম্ভব। আমরা এই পদ্ধতিটাও কিন্তু দেখেছি, বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমাদের পাঠ্যপুস্তকটাতেও খুব সুন্দরভাবে এটাকে বর্ণনা করা আছে পয়েন্ট আকারে। হ্যাঁ, তো এই যে পদ্ধতি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রাপ্ত ইনসুলিনটা ডায়াবেটিসে সৃষ্ট জটিলতা অনেকটা কমায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা। আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ এ যে প্রশ্ন দুটো আছে এটা এই চ্যাপ্টার থেকে না। আমরা সবাই জানি যে আমাদের প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে আসে, তাই না? আমাদের বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে কোশ্চেন গুলো আসে। এখানেও দেখা যাচ্ছে একই রকম, যেখানে আছে মেরিস্টেম কি, ট্রান্সলেশন কি। হ্যাঁ, তারপরে আছে গয়ে বা প্রয়োগমূলক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ঔষধের উৎপাদন প্রক্রিয়া লেখো। কোন ঔষধের কথা বলা হয়েছে একটু বলো দেখি তোমরা। আনমিউট হয়ে একটু বলো দেখি কোন ঔষধের কথা বলা হয়েছে, কোন ঔষধের উৎপাদন প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে বলো। ইনসুলিন। এবং এটা হ্যাঁ ডায়াবেটিসের ওষুধ। এবং এই পদ্ধতিটা কোন কিসের মাধ্যমে উৎপাদন করা হয় এক কথায় বলো তো, কোন পদ্ধতি এখানে ব্যবহার করা হয়? আমরা বর্ণনায় পরে যাব। কিসের মাধ্যমে? হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবশ্যই। হাবিবা আরেকটু বলো দেখি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোন বিশেষ পদ্ধতিটা আমরা ব্যবহার করি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাই না? মনে আছে তোমাদের? হ্যাঁ, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পদ্ধতিটা শিখতে হবে, কারণ আমরা 9-10 দুইটা ক্লাসেই পড়েছি, ক্লাস 9-10-এ পড়েছি, 11-এ এসে 11-12 এর বইও পড়েছি। তার মানে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এর মাধ্যমে যে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, ঔষধ, হ্যাঁ, বিভিন্ন হরমোন উৎপাদনের জন্য এই পদ্ধতিকে কাজে লাগানো হয়। তো এখানে আসলে ঔষধের উৎপাদন প্রক্রিয়াটা চেয়েছে, সেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা কিনা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ, সেটাও আমরা উপস্থাপন করব। এরপরে ঘয়ে আছে দেখো, বা উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নে আছে দেখো, যে উদ্দীপকের পদ্ধতি কৃষি ক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে। উদ্দীপকের পদ্ধতি কৃষি ক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে। উদ্দীপকের পদ্ধতিটা হচ্ছে কি বলো একটু, কি পদ্ধতি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতি কৃষি ক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে। আমরা পড়েছিলাম না যে কৃষি ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কি তোমার হলো গুরুত্ব পড়েছিলাম, সেটা আমরা এখানে উল্লেখ করব। কেমন? আমরা কিন্তু অনেক দিন যাবৎ বড় করে ব্যাখ্যামূলক ভাবে অনেকগুলো ক্লাস এর উপর নিয়েছি। এর কারণ একটাই, যে এই চ্যাপ্টারের এই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি যে এই আনসার গুলা, যদি এই ক খ এই দুটা প্রশ্নের উত্তরই হবে অন্য চ্যাপ্টার থেকে, তারপরে একটু দেখে আসি। হ্যাঁ, তোমাদের মনে আছে যে উদ্ভিদের যে কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেই কোষগুলোকেই বলা হয় মেরিস্টেম। হ্যাঁ, মেরিস্টেম, এটা তোমরা সামনে আরেকটা চ্যাপ্টার আছে সেখানে পাবা। এরপরে খ জ্ঞানমূলক এটা। এরপরে আছে অনুধাবনমূলক প্রশ্নের ছিল হচ্ছে ট্রান্সলেশন কি, তাই না? ট্রান্সলেশন কি দেখি। তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছো, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে দেখেছো এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়াই হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ যেভাবে প্রোটিন সংশ্লেষিত হয় কোষের মধ্যে, সেটাকে বলা হচ্ছে
ট্রান্সলেশন। এবং এই প্রক্রিয়ায় ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করা হয়। তোমরা দেখেছো ডিএনএ থেকে এমআরএনএ হয় এবং এমআরএনএ থেকে প্রোটিন উৎপাদিত হয়। এর মানে ডিএনএ যেই ভাষাটা ডিএনএ এর ভিতর থাকে, যেই ইম্পর্টেন্ট তথ্যগুলো ডিএনএ এর মধ্যে থাকে, সেটা প্রথমে যায় এমআরএনএ তে এবং এমআরএনএ সেটাকে প্রোটিনের মধ্যে নিয়ে যায়, অর্থাৎ প্রোটিন তৈরিতে ব্যবহার করে। এটাই হচ্ছে তোমার পদ্ধতিটাই হচ্ছে তোমার ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য আরএনএ কি করে, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, এছাড়া রাইবোজোম, অ্যাক্টিভেটিং এনজাইম ইত্যাদি উপাদান ব্যবহার করে ট্রান্সলেশনের জন্য। আরএনএ তো কাজ করে, আরএনএ বিভিন্ন জিনিস ব্যবহার করে। এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, রাইবোজোম আছে এবং অ্যাক্টিভেটিং এনজাইম গুলোকে ব্যবহার করে থাকে। এটা কেন একটু বিস্তারিতভাবে লিখেছে, কেননা এটা হচ্ছে অনুধাবনমূলক একটা প্রশ্নের উত্তর। তাহলে আমরা দেখতে পারলাম প্রথম দুইটা মানে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো। এরপরে আমরা যাব হচ্ছে, এরপরে আসবো হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নে। এটা আমরা খুব সুন্দর করে পড়েছি। এখানে ছিল হচ্ছে যে কিভাবে তৈরি করা হয় ইনসুলিন। হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত ঔষধটি হলো ইনসুলিন। বর্তমানে, আচ্ছা আমি এখানে একটু ছোট করে নিই। বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়, তোমরা সবাই জানো, এবং কয়েকটি ধাপ আছে। সেই ধাপগুলো অনুসরণ করেই ইনসুলিন হরমোনটা উৎপাদন করা হয়। সেই ধাপগুলো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে ধাপগুলো, ঠিক সেই ধাপগুলো শুধু এখানে উল্লেখ করতে হয় যে কোন কোষ থেকে ডিএনএটাকে পৃথক করা হবে, কেমন? এছাড়া আর কিছুই না। একদম প্রধান যে প্রসিডিউরটা সেটা হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে ধাপগুলো, সেই ধাপগুলো এখানে বর্ণনা করতে হবে। তাহলে তোমাদের মনে আছে যে একটা ব্যাকটেরিয়া বা ইকোলাই, হ্যাঁ ইকোলাই প্লাজমিড নির্দিষ্ট করা হয়। একটা ব্যাকটেরিয়াকে নেওয়া হয় যার মধ্য থেকে প্লাজমিডকে আমরা নিব, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এবং মানুষের অগ্নাশয় কোষ থেকে ডিএনএ পৃথক করা হয়। কেন মানুষের অগ্নাশয় কোষ থেকে এক্ষেত্রে ডিএনএ নেওয়া হচ্ছে? কেননা এক্ষেত্রে আমরা ইনসুলিন নিয়ে কাজ করব, ইনসুলিন তৈরি করব। তোমরা সবাই জানো যে অগ্নাশয়ের কোষ থেকে কিন্তু ইনসুলিন তৈরি হয়। আচ্ছা, তারপর দেখো মানুষের ডিএনএ থেকে হরমোন উৎপাদনকারী জিনের অংশ পৃথক করা হয়। মানুষের এই যে ডিএনএটা অগ্নাশয় কোষ থেকে আলাদা করা হলো, সেখান থেকে কি করা হবে, ওইখান থেকে জিনের অংশ নেওয়া হবে এবং মানে পৃথক করে ফেলা হবে। ওই মাপের ব্যাকটেরিয়া প্লাজমিড অংশ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হবে। তোমরা আশা করি বুঝতে পারছো, তারপরেও ছবিটা যখন দেখবে, চিত্রটা যখন দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের এটা একেবারে মুখস্থই। আমরা চিত্রটা এখানে দেখতে পাচ্ছি না, চিত্রটা তোমাদের বই আছে, তোমাদের সামনে যদি বই থাকে একটু দেখবা, হ্যাঁ তাহলে তোমরা দেখতে পারবা একদম স্পষ্টভাবে। একটু দেখে নাও। প্লাজমিডের কাটা অংশে হরমোন জিন প্রবেশ করানো হয়। তোমাদের মনে আছে যে ওই দুইটা অংশ কাটা হয় একই জায়গায় এবং একটা অংশকে আরেকটা অংশে প্রবেশ করানো হয়। কোন অংশে প্রবেশ করানো হবে? প্লাজমিডের যে কাটা অংশ, সেই ফাঁকা অংশটার মধ্যে মানুষের যে ডিএনএটা নেওয়া হলো, যে অংশটা নেওয়া হলো ডিএনএ, সেই অংশটা প্রবেশ করিয়ে লাইগেজ এনজাইম দিয়ে তাদেরকে সংযুক্ত করা হয়। ফলে কি হয়, একটা কম্বিনেশন তৈরি হয়, ডিএনএ এর একটা কম্বিনেশন তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। সেই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হওয়ার পরে একটা ইকোলাই কোষে রিকম্বিনেন্ট ডিএনএটাকে আবার প্রবেশ করানো হবে। আবার একটা ব্যাকটেরিয়ার মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে, অর্থাৎ জোড়া লাগানোর ডিএনএটাকে প্রবেশ করানোর ফলে ইকোলাইটি জিএম ইকোলাইয়ে পরিণত হয়, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ইকোলাইতে পরিণত হবে। যেহেতু তার প্লাজমিডটার মধ্যে অন্য ক্রোমোজোমের অংশ আছে বা ডিএনএ এর অংশ আছে, তাহলে এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ইকোলাই। তাহলে একে আবার কি করা হবে, একটা উপযুক্ত পাত্রে এই ইকোলাইটাকে প্রবেশ করে পর্যাপ্ত পরিমাণে সংখ্যা বৃদ্ধি করা হয়। তোমরা এটা খুব বিস্তারিতভাবে পড়েছো, হ্যাঁ আবার একটু দেখে নিবা। এবং ফার্মেন্টেশন ট্যাঙ্ক যেটা, অর্থাৎ যেই পাত্রে একে রাখা হয় তাকে ফার্মেন্টেশন ট্যাঙ্ক বলা হচ্ছে। ফার্মেন্টেশন ট্যাঙ্ক যাতে উপযুক্ত তাপমাত্রায় বিদ্যমান, একটা উপযুক্ত পরিবেশের মধ্যে একে রাখা হয়। এর ফলে এই ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে অনেক ইকোলাই
তৈরি হবে এবং সেখান থেকে হরমোন উৎপাদনকারী ইকোলাই নিয়ে হরমোনগুলো সেই ইকোলাই থেকে সংগ্রহ করা হবে। এইভাবেই উপরোক্ত ধাপগুলো অনুসরণ করা হলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা যায়। আমরা বারবার বলছি যে এটা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে পড়েছি, একটু দেখে নিবা তোমরা। এরপরের কোশ্চেনটা ছিল যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা জিন প্রকৌশল, এটা কিভাবে মানে ফসলের ক্ষেত্রে হ্যাঁ আমাদের কাজে লাগে, হ্যাঁ সফলতা কিভাবে আসে। উদ্দীপকের যে পদ্ধতিটি সেটা হচ্ছে জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এবং এই প্রযুক্তি সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করি বা ব্যবহার করি তাহলে আমরা ফসলের অধিক উৎপাদন এবং গুণগত মানের উন্নয়ন ঘটিয়ে কৃষিতে এই প্রযুক্তি বিশেষ সফলতা আনতে পারবো। হ্যাঁ, একটু মনে রাখবা মেয়েরা, আমরা শুধু প্রয়োগ করলেই হবে না, কোন ক্ষেত্রে প্রয়োগ করব, কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, অধিক ফসল উৎপাদন এবং গুণগত মানের উন্নয়ন। তোমাদের মনে আছে কিনা যে বিভিন্ন ফসলের, আচ্ছা একটু মিউট হতো তোমরা। এখানে দেখা যাচ্ছে 1GL800P, এটা কে? একটু বলো দেখি কে, একে আসলে ঢুকতে দেওয়া উচিত হয়নি। তোমাদের নাম দেওয়ার কথা ছিল। এখানে কে আছো আনমিউট? আনমিউট আছো 1GL800, এখন মিউট হচ্ছে। তুমি একটু নাম রোল লিখো, এভাবে তো আসলে এরপর থেকে অ্যাডমিট দিব না আমি, ঠিক আছে? এরপর থেকে কিন্তু আর এটা করা যাবে না। আবার আনমিউট হয়েছো, মিউট হও। আসলে আমি আজকে প্রথম ক্লাসে জয়েন করেছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি একটু মিউট হও বাবা। হ্যাঁ, আর নাম রোল দিয়ে জি তুমি ম্যাম। প্রবেশ করবে, কেমন? ওকে, থ্যাংক ইউ। নাম রোল দিও। আর তোমরা কিন্তু যারা আবার আসছো নতুন করে এখন দেরিতে, তারা সবাই কি করবা, নাম আর রোলটা চ্যাট বক্সে একটু দিয়ে দাও, কেমন? সবাই শুনতে পাচ্ছ? একজন একটু রেসপন্স করো। জি মিস। ওকে, সবাই শুনেছো যে নাম রোলটা একটু দিয়ে দাও, তাহলে আমার সময় বেশি পাবো আমি। আচ্ছা, তাহলে আমরা ফসলের পরিমাণ যে যেন বাড়ে এভাবে আমরা ব্যবহার করব এই কাজে, এবং গুণগত মান যেন উন্নত হয়। এই দুইটা দিককে আমরা সামনে রেখে লক্ষ্য করে যদি কাজ করে যাই তাহলে কিন্তু কৃষিতে মানে বিশেষ ধরনের সফলতা আমরা আনতে পারবো। এবং কৃষি সফলতায় এই যে কাজগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো একটু আমাদের মনে আমরা পড়েছি, একটু মনে করার চেষ্টা করি। যে অধিক পরিমাণে ফলনের জন্য আমরা ব্যবহার করি, যেমন কোনো বন্য জাতের জিন অপর ফসলি শস্যের মধ্যে স্থানান্তর করে অধিক ফলনশীল শস্যজাত উদ্ভাবন করা। তোমরা জানো যে বন্য যে কোনো জাত এরা কিন্তু অনেক বেশি উৎপাদন দেয়, হ্যাঁ মানে খুব বেশি তাড়াতাড়ি এরা বড় হয়। বন্য জাত অনেকগুলো উদ্ভিদ আছে এমন বন্য জাত যাদেরকে আমাদের তেমন একটা প্রয়োজন নেই, সেগুলোকেই দেখবা যে অনেক বেশি বাড়ছে, সংখ্যা বৃদ্ধি বেশি হচ্ছে, ফলন দিচ্ছে। তো তার যে জিনের যে অংশটুকু বা সরি ডিএনএ যে অংশটুকু এই কাজের জন্য দায়ী, অর্থাৎ তোমার বেশি ফলন হওয়ার জন্য দায়ী, সেই অংশটুকুকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে স্থানান্তরিত করতে পারি আমাদের ফসলি শস্যের মধ্যে। অর্থাৎ যেই ফসলগুলো আমরা খেয়ে থাকি, আমরা ফলন আমাদের প্রয়োজন, এগুলো উদ্ভিদের মধ্যে স্থানান্তর করে আমরা অনেক বেশি এদের ফলন বাড়াতে পারি, সেভাবে একটা কাজে লাগানো যায়। এছাড়া রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনের ক্ষেত্রেও আমরা কাজে লাগাতে পারি। রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন গত লেকচারেও তোমরা দেখেছো বিটি বেগুনের ক্ষেত্রে। তো দেখো ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, নানা প্রকার কীটপতঙ্গ প্রতিরোধী জাত উদ্ভাবন করায় জিন প্রযুক্তির সফলতা উল্লেখযোগ্য। আলুতে অসমোটিন জিন স্থানান্তর দ্বারা, একটা বিশেষ ধরনের জিন অসমোটিন জিন, এটা আলুর মধ্যে স্থানান্তর করে ফাইটোপথেরা ইনফেস্টান্স প্রতিরোধী, মানে ফাইটোপথেরা ইনফেস্টান্স একটা রোগ সৃষ্টিকারী জীবাণু, এবং এটার প্রতিরোধী উদ্ভিদ উদ্ভাবন করা হয়েছে। এভাবে বিশেষ কিছু জিনকে যদি কোনো উদ্ভিদে দেওয়া হয় তাহলে সেই জিনটা বিশেষ কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আনতে পারে।
সেই নির্দিষ্ট উদ্ভিদে। তাহলে আমরা এভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে একটা উদ্ভিদকে রোগ প্রতিরোধী করে তুলতে পারি, বিশেষ একটা রোগের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলতে পারি। তোমরা বিটি বেগুনের কথা বারবার শুনছো, তারাও এক ধরনের রোগ প্রতিরোধী। এবং বিটি বলা হয় কেন? কারণ এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থেকে ওই বিশেষ জিনকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, তাদের দেহে। তাহলে এরপরে দেখতে পাচ্ছি পীড়ন প্রতিরোধী জাত। দেখো পীড়ন মানে কি? বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা সহ্য করতে পারবে পীড়ন। তাপ, ঠান্ডা, লবণ, ভারী ধাতু, ফাইটোহরমোন ইত্যাদির পীড়ন সহনশীল বিভিন্ন জিন শনাক্ত করা হয়েছে। যে কিছু জিন আছে যারা দেহের মধ্যে থাকলে অতিরিক্ত তাপ, অতিরিক্ত ঠান্ডা, হ্যাঁ, বা লবণ বেশি যে পানিতে বা মাটিতে, বা ভারী ধাতু থাকে, বা ফাইটোহরমোন অনেক সময় শরীরে তেমন সহ্য হয় না। কিন্তু এই জিনকে যদি শরীরে প্রবেশ করানো যায়, যে বিশেষ কোনো জিনকে, বিশেষ কিছু জিন আছে যারা কিনা এগুলোকে সহ্য করতে পারে, তাহলে কোনো পীড়ন সহনশীল জিনকে যদি আমরা অন্য কোনো উদ্ভিদে পাই, তাহলে সেগুলোকে আমাদের প্রয়োজনীয় উদ্ভিদগুলোর মধ্যে আনতে পারি এই পদ্ধতিতে। এবং আনার ফলে কি হবে? তারা এই পীড়নগুলোকে, এই প্রতিকূল অবস্থাকে সহ্য করেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এবং আমাদেরকে ফলন দিবে। এবং বিভিন্ন উদ্ভিদে স্থানান্তর করার চেষ্টা চলছে। কিছু কাজ হয়েছে, আবার কিছু কাজ এখনো চলছে এই ধরনের। এছাড়া হার্বিসাইড প্রতিরোধী উদ্ভিদ, হ্যাঁ, দেখো স্ট্রেপ্টোমাইসিস হাইগ্রোস্পোপিকাস, এটা থেকে প্রাপ্ত বার একটা জিন আছে, এই সরিষা আর আলু গাছের মধ্যে নেওয়া হয়েছে, হ্যাঁ। এবং এর ফলে কি হয়েছে? এই যে সরিষা আর আলু গাছ হার্বিসাইড প্রতিরোধী হয়ে উঠেছে। হার্বিসাইড মানে হার্ব গুলোকে প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্প্রে বা ওষুধ দিয়ে থাকি, হ্যাঁ, গাছের মধ্যে বিভিন্ন স্প্রে করে থাকি, যেটা কি কিনা অনেক গাছ সহ্য করতে পারে না। সেই সহনশীলতা আনার জন্য সরিষা এবং আলু গাছের মধ্যে হার্বিসাইড প্রতিরোধী জিন, যার নাম হচ্ছে বার্ড জিন, এবং আনা হয়েছে SH থেকে। সেটাকে আনার ফলে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? এটি হার্বিসাইড দিলেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, হ্যাঁ, সহ্য করতে পারে হার্বিসাইডকে। এগুলো সব আমাদের বই আছে, এখানে শর্টকাট উল্লেখ করা আছে, তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি আর কি। বীজহীন ফল সৃষ্টিতে জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন হয়েছে তোমার এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করে। তারপরে ফসলের গুণগত মান উন্নয়ন, এটা তোমরা অনেক উদাহরণ পড়েছো, আমরা উপস্থাপন করেছি তোমাদের সামনে, তোমাদের এই বইটাতেই আছে। জাপানিকা জাতের ধান থেকে সুপার রাইস উদ্ভাবনের কথা জেনেছো তোমরা। সেখানে ড্যাফোডিল নামক উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন তৈরির জিন এবং অতিরিক্ত লৌহ তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে। তোমরা জানো এটা, তোমরা বই থেকে আবার পড়বা। এটা তো আসলে মোটামুটি একটু মনে রাখার বিষয়, হ্যাঁ, এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। এটা বুঝবা যেমন, কিছু উদাহরণ আছে সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। তো এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, যেটাই বলো তোমরা, জিন প্রকৌশল বললে কিন্তু আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকেই আমরা বুঝবো, তাই না? এই প্রযুক্তি কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে সফলতা আনতে পারে। আমাদের প্রশ্নটা এমনই ছিল যে কৃষিক্ষেত্রে কিভাবে সফল হতে পারি এই প্রযুক্তিকে ব্যবহার করে। তাহলে বিভিন্ন উদাহরণ আছে, এছাড়া আরো উদাহরণ আছে আমাদের পাঠ্যপুস্তকটাতে, হাসান স্যারের বইয়ে আছে অনেক উদাহরণ। তোমরা সেখান থেকে যেগুলো মনে থাকার মতো এমন গুলো বেছে নিতে পারো। একই উদাহরণ দিতে হবে এমন না। এরপরে আরেকটা প্রশ্ন আমরা চলে যাই। রাজশাহী বোর্ড 2019-এ এসেছিল, এত দেরি করে কেন আসছে আমি বুঝতে পারছি না। তো রাজশাহী বোর্ডে আসছিল 2019 সালে এই কোশ্চেনটা, যে টিস্যু কালচার প্রযুক্তির জনককে, জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝো, হ্যাঁ। তারপরে সবই হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসছে। গ প্রশ্নে আছে যে উদ্দীপকের প্রযুক্তিটি সচিত্র বর্ণনা করো। আমরা উদ্দীপকটা যেটা দেখতে পাচ্ছি, এবার তোমরা একটু বলো উদ্দীপকে কি দেখানো হয়েছে, কোন প্রযুক্তি? রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে বোঝানো হয়েছে, তাই না? সবাই একমত? ইয়েস ম্যাম। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে, তাই তো? অনেক সময় হয় কি উদ্দীপকের চিত্রটা আমরা বুঝতে পারি না, এমন ভাবে দেয়, কিন্তু এটা একদম সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, নতুন যারা আসছো তারা চ্যাট বক্সে যে নিজের নাম এবং রোলটা দিয়ে দাও। আচ্ছা,
তাহলে আমরা এই প্রযুক্তির সচিত্র বর্ণনা দিতে বলেছে। এই প্রযুক্তির বর্ণনা আমাদের বই একদম স্পষ্টভাবে দেওয়া আছে। এছাড়া 9-10 এর বইয়েও খুব সুন্দরভাবে শর্টকাট ভাবে দেওয়া আছে, এখানেও শর্টকাট ভাবে দেওয়া আছে। আচ্ছা, মুন, লিসা যারা আসলা এখন, তারা চ্যাট বক্সে নিজের রোল এবং নামটা লিখে দাও। আচ্ছা, এছাড়া আছে ঘ প্রশ্নে, মানে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন আছে। দেখো, উদ্দীপকের প্রযুক্তিটির বিকাশের সাথে, হ্যাঁ, এই প্রযুক্তির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা করো। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, সেটা তোমাদের জন্য আপলোড করা হয়েছিল। গত লেকচারটা একটু সমস্যার কারণে আমি জুমে ক্লাসটা নিতে পারিনি। আশা করি তোমরা দেখেছো কিনা বলো দেখি আগে। দেখেছো? লাস্ট লেকচারটা দেখেছো? ইউটিউবে আপলোড দেওয়া হয়েছিল, দেখেছো কিনা? হ্যাঁ অথবা না বলে দাও। কেউ দেখেছো তোমাদের মধ্যে যারা আসছো? কেউ দেখো নাই? আমি তো দেখলাম 33টা ভিউ। হ্যাঁ, ওটা দেখতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই প্রশ্নটা সেখান থেকে আসছে যে উদ্দীপকের প্রযুক্তির বিকাশের সাথে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলো, যেটাই বলো না কেন, এই প্রযুক্তিটার বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি, হ্যাঁ, স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি, এদের যে সম্পর্কে ব্যাখ্যা করো, মানে এর সাথে এর সম্পর্কটা কি সেটা ব্যাখ্যা করব। তো প্রথম যে টিস্যু কালচার প্রযুক্তির জনকের নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, উদ্ভিদ বিজ্ঞানী গটলিব। মনে আছে নাকি? হাবারল্যান্ড। হ্যাঁ, গটলিব। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, অবজেক্টিভের জন্য আসে এবং জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আছে। এছাড়া জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝায়, এটাও তোমাদের মনে আছে আশা করি আর কি আমি। হ্যাঁ, আমরা একটু দেখি জিনোম সিকোয়েন্সিং কি। ডিএনএ অনুদৈর্ঘ্যে যে জিসি বা 4টা বেস থাকে, এইগুলোর যে অনুক্রম সাজানো থাকে, সেই সাজানোর রীতিটা উদ্ঘাটন করাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তো এটি আধুনিক যে প্রযুক্তির একটা উল্লেখযোগ্য অগ্রগতি, এবং এই প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উদ্ঘাটন করেছেন, তোমরা এটাও জানো। এবং এতে নতুন ও উন্নত প্রজাতির রোগমুক্ত পাট উৎপাদন করা অনেক সহজ হবে। কাজগুলো, বৈজ্ঞানিক কাজগুলো, গবেষণার কাজগুলো এই জিনোম সিকোয়েন্সিং করলে অনেক সহজে করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেখব এই যে চিত্রটা, এই চিত্রের মাধ্যমেই কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিও বুঝি, এবং এখানে 2-1টা কথা পরিবর্তন করে দিলেই কিন্তু আমরা এখানে একই চিত্রের মধ্য দিয়ে আমরা দেখাতে পারবো কি বলতো, ইনসুলিন উৎপাদন অথবা অন্য যে কোনো জিনিস যেগুলো কিনা, যেই উপাদানগুলোকে আমরা এই টেকনোলজির মাধ্যমে তৈরি করে থাকি, আমাদের পাঠ্যপুস্তকে আছে, সেইগুলো যে কোনো একটা আসলেই কিন্তু এখানে 2-1টা জায়গাকে পরিবর্তন করলে যে এটা স্পেসিফিক হয়ে যায়, তখন অগ্ন্যাশয় থেকে আসছে এই ক্রোমোজোমটা না অন্য কোনো খান থেকে আসছে, এই জায়গাগুলো খালি পরিবর্তন করলে পুরাটা কিন্তু একই থাকে, এবং তোমার বর্ণনাও কিন্তু সেম থাকে। হ্যাঁ, যখন তোমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সচিত্র বর্ণনা পড়বা, একই সাথে এটা পড়ার সাথে সাথেই তুমি পড়ে নিবা হচ্ছে হরমোন ইনসুলিন তৈরির পদ্ধতি, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে কিন্তু তেমন কোনো পার্থক্যই নেই, সহজ হয়ে যাবে। তো এটা ছিল সেই চিত্রটা যার মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে নির্দেশ করা হয় বা উপস্থাপন করা হয়। তোমাদের মনে আছে যে ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয় প্লাজমিডটাকে বের করা হয়, আর যেই ডিএনএটাকে তুমি পছন্দ করলা, যে ক্রোমোজোমের অংশটা পছন্দ করলা, সেইটাকে তুমি কাঙ্ক্ষিত জিন সহ যেই অংশটা বের করে, ডিএনএটাকে বের করে তার অংশটা কাটা হয়, এখানেও কাটা হয়, পরস্পরকে এখানেও কেটে বের করে নেওয়া হয়, আর এখান থেকে কেটে নিয়ে আসা হয়, এবং এই যে ফাঁকা জায়গাটা প্লাজমিডে, সেখানে এটাকে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটাকে প্রবেশ করানো হয়, এবং লাইগেজ এনজাইম ব্যবহার করে এটাকে আটকে দেওয়া হয়। এরপরে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলে এটাকে আবার আমরা একটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করি, এর সংখ্যা বৃদ্ধি করি, এবং প্রয়োজনীয় যে দ্রব্যটা বা উপাদানটা আমরা নিব, সেটা সেখান থেকে আমরা নিতে পারি। তো এখানে আমরা প্রথমে কাজটা করেছি, কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্বাচন করব, যেই ডিএনএটাকে আমরা নিব। তারপরে একটি বাহক নির্বাচন করব যার মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্থানান্তর করা যাবে। নির্দিষ্ট স্থানে ডিএনএ অণুকে ছেদন করব, আমি বললাম কিছুক্ষণ আগে। প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করব।
তারপরে ছেদনকৃত ওই ডিএনএ খণ্ডসমূহকে সংযুক্ত করার জন্য ডিএনএ লাইগেজ নিব। তার মানে প্রথমে কাটার জন্য নিব রেস্ট্রিকশন এনজাইম, এরপরে দুইটা খণ্ডকে একসাথে করার জন্য আমরা লাইগেজ এনজাইম নির্বাচন করব। তোমাদের কি মনে আছে বলো দেখি, একটু আমাকে একটু বলো তো মনে আছে কিনা, নাকি আমারটা এমনি শুনছো? না মিস মনে আছে তো। মিস মনে আছে। আচ্ছা, যারা চুপ জি আছো ম্যাম মনে আছে। তাদেরটা তো বুঝতে পারছি না বাবা। তারপর জোড়া লাগানো আচ্ছা, যারা 9-10-এ পড়েছে তো এখন আসলে ভোলার তেমন কিছু নাই, ক্লাস 9-10-এ পড়লা, 11-এ পড়লা, 12-এ পড়লা, তাই না? আচ্ছা, তখন এই দুইটা অংশকে একসাথে করবে হচ্ছে লাইগেজ এনজাইম। এই যে তৈরি হয়ে গেল হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ, কাঙ্ক্ষিত ডিএনএ সহ বাহক ডিএনএ এর অনুলিপনের জন্য তখন একটা অনুলিপন মানে সংখ্যা বৃদ্ধির জন্য তখন আমরা একটা পোষক নিব। সেই পোষকটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। সেই কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ তখন আমরা মূল্যায়ন করব। এটাও তোমরা পড়েছো যে বহিঃপ্রকাশ মূল্যায়নের কিছু পদ্ধতি আছে, পদ্ধতি মনে না থাকলেও বহিঃপ্রকাশ মূল্যায়ন করব এতটুকু লিখলেও কিন্তু যথেষ্ট। এই হচ্ছে আমাদের পদ্ধতি। এরপরে প্রশ্নটা ছিল যে প্রযুক্তিটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জীব প্রযুক্তি। এই প্রযুক্তি বর্তমান বিশ্বে মানে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, তাই তো? তো এই প্রযুক্তি বর্তমান বিশ্বে বহুল আলোচিত এবং অত্যন্ত সম্ভাবনাময়, এবং এটার সাথে আমাদের যে স্বাস্থ্য ঝুঁকির সাথে এইটার সম্পর্কিত আলোচনা আমরা করব। হ্যাঁ, যে আমরা যে এই জীব প্রযুক্তির মাধ্যমে এত কিছু তৈরি করছি, এই তৈরিকৃত যে ফসলগুলো আমরা গ্রহণ করি, এটার সাথে আমাদের স্বাস্থ্য ঝুঁকির কিন্তু একটা সম্পর্ক আছে, যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতেই পারে। কিন্তু ঝুঁকিপূর্ণ কিনা সেটা কিন্তু আমরা গত লেকচারে দেখেছি, যে ঝুঁকিপূর্ণ কিনা সেটা কিন্তু আমরা প্রথমেই এই জীব প্রযুক্তি বা তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসলগুলোকে আমরা প্রথম আগে দেখব যে এরা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি সম্পন্ন কিনা। হ্যাঁ, সেটা আবার কতগুলো পদ্ধতি আছে, কিছু নিয়ম মেনে চলে, হ্যাঁ, বায়োসেফটি সেটাকে আমরা বলে থাকি। তো জীবন জীবিকার প্রায় সব ক্ষেত্রেই এই প্রযুক্তির সম্ভাবনার দ্বার উন্মুক্ত, কারণ আমরা প্রত্যেক ক্ষেত্রে এইটার মাধ্যমে উৎপাদিত ফসল বা উদ্ভিদ প্রাণীকে আমরা ব্যবহার করে থাকি, এবং এই প্রযুক্তি ব্যবহার করে মানুষ বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ ভোগ করে। কিন্তু ভোগ করলেও জীববৈচিত্র্যের উপর, প্রাণীর উপর, মানুষের উপর এর আবার দাগ দিচ্ছে কে? এখন কি আমি ক্লাস থেকে বের হয়ে তাকে দেখবো বলতো? এটা কি উচিত হবে? মুছে ফেলো তো বাবা। আচ্ছা, এই স্বাস্থ্য ঝুঁকিও কম না, প্রাণী ও মানুষের উপর এই স্বাস্থ্য ঝুঁকি কম না। সুতরাং জীব প্রযুক্তি ব্যবহার করে মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে বর্তমানে উদ্ভাবন করা হয়েছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তার মানে আমরা জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ব্যবহার করছি, কিন্তু জিএমও ব্যবহার করার পূর্বে জেনে নিতে হবে এটি মানুষের জন্য ক্ষতিকর কিনা। একটা উদাহরণ, আমরা গতদিন দুইটা উদাহরণ দেখেছি। একটা হচ্ছে বিটি কটনের ক্ষেত্রে। বিটি কটন হচ্ছে তোমার পোকা, এটাও কিন্তু একটা জেনেটিক্যালি মডিফাইড একটা উদ্ভিদ, তুলা উৎপাদনকারী উদ্ভিদ, এবং পোকা আক্রমণকারী তুলা থেকে আমরা সুতা, কাপড় ইত্যাদি তৈরি করি, যা মানুষের সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তুলার ব্যবহারটা আসলে আমরা শরীরের ভিতর প্রবেশ করে না, তেমন কোনো আমাদের ক্ষতি করে না। কিন্তু বিটি ব্রিঞ্জেল, যেটা বিটি বেগুন, এটা পোকা আক্রমণকারী রোধী, আক্রমণ করতে পারে না এদেরকে। এটাই হচ্ছে এদের গুণ, যে এই গুণের জন্য মানে এই নতুন গুণকেই সমন্বিত করে এই নতুন জিএমওটা তৈরি করা হয়েছে। এই বেগুনটা যেহেতু একটা জিএমও, তো এটা তো আমরা সরাসরি খাবো, তাই না? তাহলে খেলে সেটা যদি আমাদের জন্য ক্ষতিকর হয় তাহলে তো এটা আমাদেরকে আগে চেক করতে হবে, এবং চেক করে তারপরে কৃষকের কাছে দিতে হবে, যে কৃষককে দিতে হবে তাদেরকে উৎপাদনের ক্ষেত্রে। হ্যাঁ, যে এখন এরা আমরা নিশ্চিত যেটা ক্ষতিকর না, তাহলে তারা উৎপাদন করবে এবং বাজারজাত করতে পারবে এই বেগুন খেলে। তারপরে যেহেতু আমরা চেক করে নিয়েছি বা আমরা কনফার্ম হয়েছি যে এই বেগুন আমাদের জন্য ক্ষতিকর নাই, তাহলে এটা বাজারে গেলে বা আমরা কিনে খেলেও আমাদের জন্য এটা
মানে ক্ষতিকর হবে না, যেহেতু আমরা আগেই চেক করা, এবং এটাই হচ্ছে পদ্ধতি। কোন একটা নতুন যদি আমরা নতুন ফসল যদি মানে যেটা হচ্ছে তোমার জেনেটিক্যালি মডিফাইড বা জিএমও, এটাকে বাজারজাত করার আগে বা সবার সামনে তুলে ধরার আগে, ব্যবহার করার আগে অবশ্যই এটাকে আমরা আগে দেখে নিব এটা আমাদের জন্য ক্ষতিকর কিনা। ক্ষতিকর হলে সেটা আর বাজারজাত করা যাবে না। তো পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে যে বিটি বেগুন মানুষের ইমিউন সিস্টেম বা অন্যান্য কোনোভাবে ক্ষতি করবে না। আর জীব প্রযুক্তি দ্বারা উদ্ভাবিত জিএমও সমূহের উপর গবেষণা, ব্যবহার, প্রকৃতিতে অবমুক্তকরণ বা ছেড়ে দেওয়া, প্রকৃতিতে ছেড়ে দেওয়া যাবতীয় নিয়ম এবং পদ্ধতি সমন্বিত নির্দেশনাই হচ্ছে বায়োসেফটি গাইডলাইন্স। আমরা গত লেকচারে পড়েছি, এই গাইডলাইন্স এর মধ্যে সবকিছু দেওয়া আছে, কিভাবে এগুলোকে অবমুক্ত করতে হবে, কিভাবে এর উপর গবেষণা চলবে, ইত্যাদি ইত্যাদি। এই নির্দেশিকায় জিএমও উদ্ভাবনের জন্য গবেষণা পরিচালনা করার নিয়ম, মাঠ পরীক্ষণ, নিরাপদ ভাবে কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব, কিভাবে আমদানি করব, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করার যে ক্ষেত্রে যে নিয়মগুলো, এই সবকিছু সতর্কতামূলক ব্যবস্থা সমূহ, সবকিছু বিস্তারিতভাবে এই গাইডলাইন্সে উল্লেখ আছে। এই গাইডলাইন্সে উল্লেখ আছে। এই নির্দেশিকার মুখ্য বিষয়বস্তু হলো জিএমও ব্যবহারের পূর্বে জীব বৈচিত্র্য, প্রাণী, মানব স্বাস্থ্যের উপর সম্ভাব্য ঝুঁকি পরিহার করা। অর্থাৎ আমরা ব্যবহারের আগেই দেখে নিব এরা আমাদের জন্য আমাদের কোনো ক্ষতির কারণ হতে পারে কিনা, এবং সেটা আগে দেখে নিলে সুবিধা হচ্ছে যে আমাদের উপর আর কোনো ঝুঁকি আসবে না, এবং এই কোনো ঝুঁকি থাকলে সেটাকে আবার আইডেন্টিফাই করা, নিরূপণ করা, এবং তাকে এই ঝুঁকি থাকলে সেটাকে মোকাবিলা করতে হবে, এবং করার পরে যদি দেখি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি সম্পন্ন না, তারপরে আমাদেরকে বাজারজাত করতে হবে, এবং করার বৈজ্ঞানিক পদ্ধতি সমূহকে পরিচালিত করা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড, মানে আমাদের স্বাস্থ্যের জন্য যেন নিরাপদ কোনো কিছু আমরা পাই, নতুন ফসল জিএমও কি যেন আমরা পাই, যেন তারা আমাদের ক্ষতি না করতে পারে, এই ব্যবস্থার সমস্তটাই হচ্ছে গাইডলাইন্স, বায়োসেফটি গাইডলাইন্স, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমাদের হাতে একদম সময় নাই, আর 3 মিনিট সময় আছে। যদি কারো প্রশ্ন থাকে বলো, যদি না থাকে তাহলেও বলো যে না ম্যাডাম প্রশ্ন নাই। 3 মিনিট, এখন 2 মিনিটের মতো সময় আছে, একটু বলো মেয়েরা, সুনেরা। আমি এক প্রশ্ন নেই ম্যাম, হ্যাঁ, যে আমাদের বইয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু এই গাইডে মানে অনেক কম তথ্য, তো আমরা মানে বইয়ে না না, তোমরা বই দেখবা, বই অবশ্যই বই দেখবা, যখন উত্তর হিসেবে লিখবা তুমি বই থেকে নিজে নিজে এই শর্ট করবা। তোমাদের সুবিধার কারণে আমরা একটু শর্টকাট, যেহেতু এগুলো আলোচনা করেছি বিস্তারিত ভাবে, এখন তোমাদের সামনে শর্টকাটে উপস্থাপন করলাম, ঠিক আছে? কারণ এত কিছু তো আবার বলাটার প্রয়োজন নাই, আমি মনে করি তোমাদের যতটুকু বলার বোঝানোর আমরা কিন্তু সরাসরি বই থেকেই বুঝিয়েছি, তাই না? তো তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারবা। আর সম্পূর্ণটা তো আর উপস্থাপন করা যায় না, পরীক্ষার সময় তো সময়টা কম থাকে, তাই না? তো আমাদের সময় একেবারেই শেষ। আমি একটু তোমাদের জন্য বলি যে আমরা যে 2টা চ্যাপ্টার নতুন করে পড়েছি, চ্যাপ্টার ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায় 6 এবং 11 অধ্যায় জীব প্রযুক্তি, যেটা শেষ করলাম, এই 2টা অধ্যায় প্রথম তোমরা পড়বা। এরপরে আরো 2-1টা চ্যাপ্টার তোমাদের অ্যাড করা হবে, এবং এগুলো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট হোক আর ছোট পরীক্ষা হোক বড় পরীক্ষা হোক, কোনো একভাবে মূল্যায়ন করা হবে। সামনে একটা বন্ধ পাচ্ছি সম্ভবত আমরা 15 তারিখ থেকে, তো তোমরা এই সময়টাকে কাজে লাগাবা, কেননা এই সময়টার পরেই কিন্তু আমরা একটা মূল্যায়নের দিকে যাব, কেমন? সুতরাং সবাই আশা করি পড়াশোনার দিকে মনোযোগী হবে, প্রতিটা বিষয়ে তোমরা মনোযোগ দিবে, এবং হলো সময়টাকে কাজে লাগাবে। একেবারে যেভাবে এখন কাটাচ্ছ সময়, এটা কিন্তু ঠিক না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধের আগে সম্ভবত আর ক্লাস নেই আমাদের। যদি বন্ধের মধ্যে ক্লাস হয় তাহলে তো আবার কথা হবে, আর যদি না ক্লাস হয় তাহলে তো এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? সামনে আমরা যখন ক্লাস আরম্ভ করব তখন আমরা তোমার অধ্যায় 7 নগ্নবীজ আবৃতবীজী উদ্ভিদ দিয়ে আরম্ভ করব, এরপরে পড়াবো হচ্ছে অধ্যায় 10। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই চ্যাট বক্সে করেছো তো না? জি মিস। ওকে, জি ঠিক আছে, আল্লাহ হাফেজ।